বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। বেগম খালেদা জিয়া পেরোলে মুক্তির আবেদন নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষের নানা বক্তব্য, রাজনীতি সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি ভাবছে নানা পক্ষের সামনে আজকে আলোচনা রাজনীতির গুঞ্জন। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সিপিবির কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের সবাইকে। শিরিন আপা, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঐক্যফ্রন্ট বিরোধীদলীয় জোট নেতারা গণ অনশন কর্মসূচি পালন করছে, নানা ধরনের কথাবার্তা চারিদিকে চলছে, কিন্তু আমাদের মূল প্রশ্ন আসলে আপনাকে বা আপনার দলকে বা আপনার দলের সভাপতিকে নিয়ে। অনেকে বলছেন যে জাসদের সভাপতি যখন তথ্যমন্ত্রী ছিলেন বা সরকারে ছিলেন তিনি যতটা সরব ছিলেন, যতবার যত বিষয়ে যতবার খালেদা জিয়ার কথা বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছেন, এখন তিনি কোনো কথাই বলছেন না। তার মানে কথা বলা না বলা সেটা কি পদ পদবীর উপর নির্ভরশীল কিনা? মানে তিনি মন্ত্রী থাকলে একরকম বলবেন, মন্ত্রী না থাকলে আপনাদের দলের কোনো অবস্থান রয়েছে কিনা? কখনোই না, কখনোই এটা বিষয় না যে মন্ত্রী থাকছেন কি থাকছেন না সেটি বড় বিষয়। বরং এটা হতে পারে যে উনি যা বলছেন তা হয়তো প্রকাশ করছেন না আপনারা, তাও হতে পারে। এইটা ইন্টারেস্টিং আমরা এইটা ইন্টারেস্টিং যে মন্ত্রী থাকলে আমরা তার কথা, কিন্তু তিনি কি আসলে বলছেন? যেমন মাঝে মধ্যে আমি একটা কথা বলি, যেমন আগে যে কোনো সময় দেখা যেত যে এই টেলিভিশন আমাদের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু আর দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমি ঘটনাগুলোর নাম মানে বলবো না কোন দুটো ঘটনা, দুটো গুরুত্বপূর্ণ ঘটনায় আমি গেছি, কোনো টেলিভিশনই আমার দিকে তাকালো না। আমি জানি না এটা আসলে কি ব্যাপার। যাই হোক, সেটি কথাটা হচ্ছে যে নিশ্চয়ই তিনি কথা বলছেন বা তার কাছে জানতে চাইলে নিশ্চয়ই বলবেন। আমাদের কথা তো একটি, বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। সুভাষদা, আপনি যেহেতু আপনার নানা রকম পরিচয় রয়েছে, কিন্তু আপনি সবচেয়ে ভালোবাসেন আপনার পরিচয়টি, যেটি সাংবাদিক বা সম্পাদক হিসেবে আপনার পরিচয়টি আমাদেরকেও, আপনি যখন আপনার পরিচয় লেখা হয় প্রথমে আমরা সেই পরিচয়টি আপনার লিখি। আপনার কাছে কি এরকম মনে হয় যে গুজব বা গুঞ্জন ছড়ানোর ক্ষেত্রে কতগুলি গণমাধ্যম বিশেষভাবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়? বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকার যেটি আসলে চাইছে সেটি নানাভাবে নানা মুখ দিয়ে বলে। আমি সর্বশেষ উদাহরণ দিই যে বেগম জিয়া আসলে পেরোলে মুক্তি চাইবেন এবং বেগম জিয়ার পেরোলে মুক্তি দেওয়া হবে, বিনিময়ে 6 জন বিএনপি সংসদ শপথ নেবেন। এইটা কিন্তু আসলে ইচ্ছা করে গণমাধ্যমে, আমি যদি বলি আমাদের একটা শব্দ আছে, খাওয়ানো হচ্ছে। এই প্রেক্ষিতে আপনি তারপরে কি আওয়ামী লীগের দক্ষতা আপনার সবাই আবিষ্কার করে ফেলেছেন মেবি, এবং আওয়ামী লীগের যে দক্ষতা, কারণ আপনি যে পরিচয়ের কথা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে পেশা আমার জমিদারি, নেশা আমার আসমানদারি। আমার ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। যাই হোক, আমার কথা নাই বা বললাম। অধ্যাপক যতীন সরকারের খুব ভক্ত আমি। ওনার একটা বিখ্যাত বই আছে, পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন। তখন তিনি বলছেন, তিনি খুব ছোটবেলায় যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন গ্রামের পথ দিয়ে, হঠাৎ করে দেখলেন একটা বড় দিঘিতে মাছ ধরা হচ্ছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে চারিপাশে, শত শত মানুষ। তো উনি ছোট মানুষ, জিজ্ঞেস করছে যে এখানে কি হচ্ছে। যতীন সরকার বলল যে এখানে মাছ ধরা হচ্ছে। তা মাছ ধরা হচ্ছে, এত মানুষ কেন? মাছ তো ধরছে মাত্র 5-6 জন। বলছেন না, মাছ ধরছে 5-6 জন কিংবা 10 জন, কিন্তু দেখছে সবাই। সে এই জন্য ওরা হচ্ছে দার্শনিক, আর বাদ বাকি সব দার্শনিক, মানে দর্শন করছে। তা আমরা সেই অর্থে কিন্তু একটা দার্শনিক, সবাই সব কিছু দেখছি। আপনি সম্পাদকের পরিচয় দিচ্ছেন, আমরা যে সম্পাদনা যা করছি, বাংলাদেশে এখন গণমাধ্যমের যে বিস্তার এবং এই তথ্য প্রবাহের যে অবাধ প্রবাহ। না, গণমাধ্যমের সংখ্যার বিস্তার দুটি কিন্তু এক কথা না দাদা। গণমাধ্যম হয়তো সংখ্যায় বেড়েছে, শক্তিতে কমেছে। আপনি রবীন্দ্রনাথ পড়া মানুষ, রবীন্দ্রনাথ নিশ্চয়ই এই কথাটি আরো ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনার কথা বলি, আমরা যখন ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমি, এবং পেশাও তাই আমার, আমাকে যখন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হতো আমি ওই শিক্ষকের কি কি প্রশ্ন করতে পারে আর আমি কি কি মানে উত্তর দিতে বেশি সক্ষম, আমি সেইটার মতো করেই করতাম যাতে সেরকম প্রশ্ন করে। তা আপনি সাংবাদিকতার যে প্রশ্নগুলো করেছেন, যে বাংলাদেশের এখন সাংবাদিকতার অবস্থান কিংবা গণমাধ্যমের বিস্তার, সেগুলো নিয়ে আপনি কথা বলছেন। আমি শুধু একটা কথা বলি, আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করি বাংলাদেশের অতিজ্ঞানী মানুষদের সাধারণ জ্ঞান খুব কম।
অতি জ্ঞানী মানুষদের সাধারণ জ্ঞান কম। আপনি অতি জ্ঞানী নাকি সাধারণ জ্ঞানী? আমি সাধারণ মানুষ। ওকে, অতএব অতি জ্ঞানী। আচ্ছা, এটি আমি একটু মনে রাখলাম। আমি আবার একটু প্রশ্নে আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, কয়েকদিন আগে বিএনপি একটি প্রতীকী অনশনের আয়োজন করেছিল। সেখানে নানা ধরনের বিএনপির কর্মী, নানা জায়গার বিএনপির নেতাকর্মীরা আলোচনা অংশ নিয়েছেন এবং তারা অনেকেই বিএনপির যে বর্তমান নেতৃত্ব বা বর্তমান কর্তৃত্ব তার বিরুদ্ধে কথা বলেছেন, বা আমি যদি বিরুদ্ধ নাও বলি তারা একটু অন্যভাবে কথা বলেছেন। সেই ব্যাপারগুলি আপনি আসলে কিভাবে দেখেন? যখন প্রসঙ্গ বেগম জিয়াকে প্যারোলে মুক্তির জন্য গোপন সমঝোতা, 6 জন শপথ নিবে কি শপথ নেবে না, আন্দোলনগুলি আসলে কেমন হওয়া উচিত, সেই প্রেক্ষিত থেকে। ধন্যবাদ। আমি বিষয়টিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখি। একটা বড় দলে নানান রকম মত থাকবে এবং বিষয়টি যখন দলের চেয়ারপারসনের মুক্তি সংক্রান্ত, যেখানে প্রতিদিন আমরা গণমাধ্যমে দেখছি ওনার শরীর খারাপ থেকে খারাপতর হচ্ছে, এবং যেহেতু আইনজীবী হবার সুবাদে আমি ওনার মামলাগুলোতে সরাসরি উপস্থিত থাকছি এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে দেখছি, শারীরিক অবস্থা ওনার যে দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে আমি নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি। তো সেরকম একটি অবস্থায় দাঁড়িয়ে নেতাকর্মীদের মধ্যে মতভিন্নতা থাকবেই। কোনো কর্মী বা নেতা ভাবছেন যে কোনোভাবেই হোক তাকে বের করে আনা দরকার এই মুহূর্তে। কেউ কেউ ভাবছেন যে হ্যাঁ সেটি কিভাবে বের করবে। কেউ ভাবছেন আন্দোলনের মধ্যে দিয়ে বের করে আনাটাই সঠিক পথ। কেউ মনে করছেন না, আইনগত প্রক্রিয়া জামিনের মাধ্যমে বের করে আনাটা সঠিক পথ। আবার হয়তো গণমাধ্যমে আপনারা দেখছেন যে কথাটি খুব চাউর হয়ে গেছে যে প্যারোলের ব্যাপারটা মূলত সরকার তুলেছে। সরকার বলছে যে প্যারোলের আবেদন তো করা হয়নি, তো সরকার বলেছে যে যদি আবেদন করা হয় তখন সেটা বিবেচনা করা হয়। তারপরেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথাটি বললেন তখনই বিষয়টি কিন্তু একেবারে বিস্ফোরিত হলো এবং আমরা টকশো টেবিলে এই বিষয়ে ব্যাপক আলোচনা দেখলাম যে আসলেই কি প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে কিনা। আসলে বাস্তবতা যেটা সেটা হলো বিএনপি কিন্তু প্যারোল চায়নি এবং ওনার যেই মামলা, একজন আইনজীবী হিসেবে আমি এটুকু পরিষ্কারভাবে বলতে চাই যে প্রতিটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে উনি জামিন পাবার যোগ্য। ওনার বয়স যদি চিন্তা করেন, ওনার সামাজিক অবস্থান যদি চিন্তা করেন, ওনার জেন্ডার যদি চিন্তা করেন, এবং সর্বোপরি ওনার মামলার যে অবস্থা, অর্থাৎ দুদকের এই ধরনের মামলা 10 বছরের সাজায় পেন্ডিং অ্যাপিলে তৎক্ষণাৎ বের হয়। দেশে যদি আইনের শাসন থাকতো, ন্যূনতম বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, তাহলে যেদিন ওনাকে কারাগারে নেওয়া হলো, তারপরে যখন অ্যাপিল ফাইল করা হলো মার্চ মাসে সম্ভবত গত বছর, তখনই কিন্তু যে জামিনটি হাইকোর্ট দিয়েছিল সেটাই থাকার কথা। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম অ্যাপিলে গেল, চেম্বার কোর্টে গেল, অর্থাৎ মানে স্থগিত করবার, ওনার জামিনটিকে স্থগিত করবার একটা প্রচেষ্টা দেখলাম। এবং এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নতুন নতুন মামলা ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। অর্থাৎ সরকারের মধ্যে এক ধরনের তীব্র প্রচেষ্টা আছে ওনাকে আটকে রাখা। আটকেটা কোন জায়গায় রাখার, যেটা একটি কারাগার পর্যন্ত নয়, একটা নির্জন পরিত্যক্ত ভবনে তাকে আটকে রাখা হয়েছে। এবং এটিকে একবার কারাগার থেকে জাদুঘর ঘোষণা করে আবার কারাগার ঘোষণা না করে ওনাকে রাখা হয়েছে, এবং যেটা নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর মানে সলিটারি কনফাইনমেন্টে থাকার পরে জাতিসংঘ বলেছিল যেটা একটা নির্যাতন। অর্থাৎ ওনাকে গত 1.5 বছর ধরে নির্যাতনের মধ্যে দিয়ে সরকার নিয়ে গেছে। সুতরাং এরকম একটি অবস্থায় স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীদের মধ্যে থেকে নানান রকম মত আসবে, এটাই স্বাভাবিক। আমি জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে একটু আসতে চাই যে প্রিন্স ভাই, আপনি জানেন যে এই মুহূর্তে আসলে রাজনীতিটা ঠিক আমরা যদি বলি যে জনগণের অংশগ্রহণের রাজনীতি বা জনগণ রাজনীতি নিয়ে আসলে কতটা আগ্রহ দেখাচ্ছে সেটি আমরা খুব নিশ্চিত হতে পারছি না একজন সংবাদকর্মী হিসাবে। কারণ আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে বা স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচন হয়েছে তাতে খুব বেশি মানুষ ভোটের জায়গায় অংশগ্রহণ করে নাই। আর আমরা কি আসলে সত্যি সত্যি একটি বিরাজনীতিকরণের সময়ে প্রবেশ করলাম কিনা, যেখানে আসলে রাজনীতিটা একটু হলেও ইরিলেভেন্ট হয়ে গেছে? না, আমি আপনার শেষ কথাটা রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেটা মোটেই মনে করছি না, কিন্তু রাজনীতির ঘটনা প্রবাহ এবং বাস্তবতা যেখানে দাঁড়িয়ে গেছে, শুধু রাজনীতি না, আমাদের সামাজিক বাস্তবতা যেখানে, সেখানে মানুষের মধ্যে সবচেয়ে একটা নেগেটিভ এবং সমাজের জন্য একটা খারাপ জিনিস, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, যে মানুষ যেন সব কিছু থেকে নিজেকে একটা উইথড্র করে নেওয়ার প্রবণতা চলে আসছে। বাস্তব কারণে যেমন আপনি ভোটের কথা বললেন, ভোট হচ্ছে, ভোটে মানুষ নেই, মানুষ ছাড়া ভোট, পরিস্থিতিটা এরকম। এবং ভোটের নানা রকম ফের আমরা দেখলাম, কত ঘটনা, এবং সর্বশেষ উপজেলা তো বলা যায় আরও বেশি হতাশাজনক, হাস্যকর, আপনি বহু অভিধায় করতে পারেন। এইটা একটা। কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা যেটা আমি রিপিট করলাম, মানে আগে বললাম, যে মানুষ এই সামগ্রিক ঘটনায় একটা হতাশা, ভয়, তার থেকে নিজেকে উইথড্র করার প্রবণতা, সেই জায়গা থেকে মনে হচ্ছে যেন বোধহয় তাহলে রাজনীতির বাইরে অন্য কিছু কিনা। তা আমার মনে হয় সেটা না। সেটা আমার বিবেচনা এই যে আমাদের চলতি ধারার রাজনীতিতে ধরুন ক্ষমতাসীন এক অংশ
এবং ক্ষমতার বাইরে আমরা ভোটের বিবেচনায় যাদেরকে প্রধান বলি, আমরা দেখতেছি ধরেন ক্ষমতাসীনরা বলবে তারা পাস, কিন্তু দেখছি যে এটা একটা ফেল, বিরোধীরা আরও ডাবল ফেল। সেই জায়গায় যে বিকল্প একটা এ ধরনের শক্তি তারা একটা ভূমিকা শো করে মানুষের সামনে কি বলবো আশার আলো দেখাবে, সেটা এখনো দেখাতে পারছে না। সেটাই বড় সমস্যা আমার মনে হয়। এইটা এইভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এটাকে এইভাবেও ব্যাখ্যা করা যায় যে মানুষের যেহেতু তার মৌলিক চাহিদা, তার প্রয়োজন, তার সাংঘাতিক রকমের উদ্বেগ যেগুলি নিয়ে, সেগুলি নিয়ে যখন যেহেতু এগুলি নাই, সেই জন্য সে আর এখন না, মাঠের মোটেই না, আমার কাছে মোটেই না। আমি ছোট্ট করে আপনাকে দুইটা কথা বলি। ওই যে বললাম যে সিনাপার সাথে এর আগে বলছিলাম বিকালে দেখা হলো, কথা হয়নি, কিন্তু আজকে এই যে ধরনের হকারদের আপনি যেভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, কোনো বিকল্প কর্মসংস্থান নেই। আপনি ভয়াবহ পরিস্থিতি যদি দেখেন, আপনি মতিঝিল পাড়া সহ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে খবর নিশ্চয়ই রাখেন, আপনারা রাখেন না আমি তা বলবো না, আপনি দেখবেন যে কর্মহানি যে পরিমাণ ঘটছে, অনেক জায়গায় বেতন কমিয়ে দেওয়ার ব্যাপার আছে, ইনক্রিমেন্ট বহু জায়গায় নাই, কিন্তু যে প্রতি মাসে কি বলে মানুষের খরচের পরিমাণ বেড়ে গেছে। আপনি শ্রমিক অঞ্চলগুলোতে দেখেন, পাটকল শ্রমিক সর্বশেষ জাতীয় ন্যূনতম মজুরির অবস্থা দেখেন। গার্মেন্টসদের ব্যাপারে অন্যটা বাদ দেন, এই যে আমি আসার আগেও খবর নিচ্ছিলাম, আপনি ইপিজেটের খবর নেন, কতগুলো কারখানায় সংকট জ্বলছে। আপনি অক্সফাম খবর দিয়েছে যে 80% শ্রমিক নাকি তারা কি বলে যে ধার করেই তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আমি বলছি যে তারা যে ফুলফিল হয়ে গেছে বলে পারছে না তা না, বরঞ্চ আমার বিবেচনায় এটা আমি একটু দেখি যে অনেকের মধ্যে এক ধরনের বোবা কান্না হয়ে গেছে। এইটা একটা। আর একটা বাংলাদেশের গরিব মানুষের একটা বড় বিউটি আছে, আমরা অনেকদিন ধরে বলেছি, কম খেয়ে কিভাবে তারা বেঁচে থাকতে পারে, এটা একটা তো বাংলাদেশের জন্য একটা আবিষ্কার। কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওই যে বললাম যে তারা বাস্তবতা দেখে এমন বেশি এখন হতাশাগ্রস্ত, যার জন্য এই জায়গায় পারছি না। সুতরাং ওইটা একটা, এই থিওরিটা এখন আনার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা পরিসংখ্যান নিয়ে দেখতে পারেন, আমরাও মাঠে ঘাটে যখন যাই এই পরিসংখ্যান মোটেই বাস্তবতার সাথে খাপ খায় না। পাটকলের কথা যেহেতু তুললেন, আমি শুধু একটি তথ্য আপনাকে দিতে চাই যে আমি 2 দিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম যাতে বিজেএসসি চেয়ারম্যান ছিলেন এবং বেসরকারিভাবে উদ্যোক্তা যিনি অনেক সফল হয়েছেন তিনিও ছিলেন। তিনি আমাকে হিসাব করে দেখিয়েছেন যে সরকার যাদেরকে পাটের মজুরি দিচ্ছে সেটি এত বেশি, এটি দেওয়ার পরে তাদের আর কম্পিটিটিভ থাকার আর কোনো সুযোগ নেই, এবং তারা তো দুর্নীতির মধ্যে আছেই, কম দামে পাট কেড়ে, এটি তার মজুরি তাদের বেশি। কিন্তু না, আমি একটা ছোট্ট বেসরকারি খাত থেকে এখানে যে সীমাবদ্ধ শ্রমিক আন্দোলন আমরা সবাই জানি, সুভাষ সিংহ সবাই বলতে পারবেন, জাতীয় যে ন্যূনতম মজুরি, হ্যাঁ, এটা কি ঘোষিত হয়েছে পাটকল শ্রমিকদের জন্য? সেটা কি ইমপ্লিমেন্টেড? আপনি সহজ উত্তর আপনি ওনার কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন। বকেয়া মজুরি কেন থাকে? আমি প্রথমে আমি বললাম যে আপনি ভিত্তির জায়গাটা এইটা, বকেয়া মজুরির জায়গা থাকে কেন? শুধু তাই না, আমি আপনাকে বলি পাটকল সহ আজকে আপনি জানেন যে শ্রমিকদের এখন প্রধান লড়াইয়ের কোন জায়গায় হয়েছে? তাদের লড়াই হয়েছে, ভাই আমি যে শ্রমিক এই স্বীকৃতি আমাকে দাও। ওকে, এখন দেখবেন যে নতুন এই যে কি বলে আউটসোর্সিং এর নামে এই যে পুরো শ্রমিকদেরকে ধ্বংস করে দিয়ে শ্রমিক নামটাই যেন কেটে দেওয়ার প্রচেষ্টা চলছে। সুতরাং আপনি ওই তথ্য এগুলো বাস্তবতার সাথে মেলে না। শ্রমিকদের মজুরি এবং এই সরকারের যে শ্রমিকদের প্রতি দায় এবং দায়িত্ব, সেটি সম্পর্কে প্রিন্স ভাই একটু বলছিলেন যে আসলে শ্রমিকরা গরিব হচ্ছে এবং শ্রমিকদেরকে দেখা হচ্ছে না, এই সম্পর্কে আমি জানি না শ্রমিকরা গরিব হচ্ছে এই কথাটা আসলে কতটুকু ধরে নিব। আজকের বাংলাদেশে আমি যে অঞ্চলে এখন কাজ করছি, একজন এমপি হিসেবে যদি আমি বলি, জাতীয় সংসদ সদস্য হিসেবে, সেখানে শ্রমিকরা কাজ করছে এবং যে মজুরি পাচ্ছে সেটাকে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থায় কম বলা যায় না। তবে পৃথিবীর তুলনায় যদি বলি তাহলে বলবো যে বাংলাদেশে অনেক কমই মজুরি দেওয়া হয়। আমরা মধ্যমায়ের দেশে পৌঁছাচ্ছি, সুতরাং আমাদের উচিত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং মজুরি বাড়ানোর ব্যাপারে। দ্বিতীয় কথা, যেটা পাটকলের কথা বলা হয়েছে, আমি মনে করি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোতে আসলেই দুর্নীতির অনেকগুলো জায়গা রয়েছে, যে জায়গাগুলোকে যদি সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পারি তাহলে আজকে যে অবস্থা দেখা যাচ্ছে এই অবস্থা থাকবে না। সুভাষ দা, আপনি কি মনে করেন যে আসলে শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে, শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে? এবং প্রিন্স ভাইয়ের বক্তব্য যদি আমি ঠিক বুঝে থাকি, সেটি হচ্ছে যে এই রকম শোষণের মধ্যে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি বলে কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিকার না। এত চমৎকার বাক্যালাপ এবং বার্তালাপ দুটোই প্রিন্স ভাই যে স্পষ্ট করে করেন, সেটা তো বুঝতে আর বাকি থাকে না, এবং তার মর্মার্থ কিন্তু মর্মে ধারণ করা যায়। সরি, আমি বোঝানোর চেষ্টা করছিলাম, বুঝছেন, এটাকে ধরানো যায়। এই চলতি ধারা রাজনীতি প্রসঙ্গ আসছে, যে বললো সরকারি দল ফেল এবং সরকার বিরোধী দল আরো ফেল। মানে 80-র দশকে প্রিন্স ভাই আমি যে বক্তৃতা দিতাম, প্রিন্স ভাই কিন্তু সেই বক্তৃতা এখনো দিয়ে যাচ্ছেন।
বাস্তবতা সেটি। আপনাদের তো বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে, বা আপনাদের আপনি পরিবর্তন একটা হচ্ছে। লক্ষ্য যে পরিবর্তনের মধ্যে আদর্শ না না included অবশ্যই কত? পরিবর্তন ঘটেছে, বাংলাদেশ ঘটে গেছে। আপনার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আপনি যখন একটি ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন, নাম উল্লেখ করলাম না, সেই ছাত্র সংগঠনে আপনার মতন একজন মেধাবী ছাত্রের দায়িত্ব ছিল, দায়িত্ব বোধ করেছিলেন যে মধুর ক্যান্টিনে সকাল 9টায় যে 4টি টেবিল ধরে রাখার। এখন বর্তমান ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেখানে সেই পরিস্থিতি আর বিরাজ করছে না। বাস্তবতা হচ্ছে প্রেক্ষাপট বদলে গেছে, এখন মানুষের চাহিদা বদলেছে, রুচি বদলেছে। এখন একটি ছাত্র প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে চিন্তা করে কত দ্রুত সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, কত দ্রুত সে বিসিএস পরীক্ষা দেবে। অর্থাৎ বদলে গেছে, কিন্তু এটা কিন্তু প্রিন্স ভাইরা কিন্তু বোঝেন না। বাংলাদেশের মানুষের অনুভূতি আমি আবেগ বদলে গেছে। বুঝলাম না, মানে উদাহরণটা আর কি উদাহরণটা বুঝলেন না কারণেই আপনার আমি আবার একটু খোলসা করে বলি। প্রিন্স ভাইয়ের কথা বুঝতে যেমন সুবিধা হয়, আমার কথা বুঝতে বোধহয় একটু অসুবিধা হয়। না, আমি উদাহরণটা আপনাকে বুঝি নাই, আপনি খরচ করে বলি, হ্যাঁ। বাংলাদেশে মঙ্গা নামে কোনো শব্দ এই সরকার গত 10 বছরে কিন্তু রাখেনি। বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের মানুষ মাথাপিছু আয় এখন $1909। আজকে বিশ্ব ব্যাংক বলছে মাথাপিছু আয় বেড়েছে কারণ বড় লোকের সংখ্যা বেড়েছে, মাথাপিছু আয় বাড়বে। আপনি মানে গরমকের মতো, গরমকের মতো, সুভাষ ভাই, গরমকের মতো, গরমকের মতো। খালেদ মহিউদ্দিন আজ থেকে 15 বছর আগে, যখন 20 বছর আগে আপনি যখন এই তর্ক বিতর্কগুলো করতেন, তখন কিন্তু মাথাপিছু আয় আমাদের এত কম, এই তুলনা কিন্তু দিতেন। কিন্তু আজকের বাস্তবতায় তুলনা দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কেননা আপনার প্রত্যাশাটা বেড়েছে। এবং একটি জনমুখী সরকার থাকলে তার কাছে মানুষের প্রত্যাশা বাড়ে। এই বাড়ে বলেই আপনি যে 57 মহলের কথা প্রিন্স ভাই বললেন, ঠিক ঠিক বাংলাদেশের আজকে যে পাট কলের সরকারি যে পাট কলগুলো আছে, সেটা 26টি পাট কলের ভিতরে নানান রকম স্বার্থান্বেষী মহল আসলে তার বিস্তার করেছেন। 22 আর কি এই যে করেছেন, জি। এই ব্যাপারগুলো আপনি একদিনে উৎখাত করতে পারবেন না, মানে- কিংবা মানে একদিনে উৎখাতের সরিয়ে পথে ফেলতে আছে পারবেন কিনা? না। আমরা কি উৎখাতের আপনার পথে আছি? এই জায়গাটির ক্ষেত্রে উৎখাতের পথে অনেকগুলো আছি। সময়ের দরকার। আমি আপনার হিসাব দিয়ে বলি, 48 বছরের ইতিহাসে আওয়ামী লীগ সরকার মাত্র 18 বছর ক্ষমতায়। আপনি যদি হিসাব করে বলেন, 30 বছর সরকার ছিল প্রত্যক্ষ মানে পরোক্ষভাবে সামরিক আপনারা যখন শাসন। আমি সুভাষ দা, আমি আপনাকে বলি। আমি একটা সমীকরণের কথা বলি। বলেন। আর যখন 1909 হচ্ছে মাথাপিছু আয়, তখন সেটা হচ্ছে কেবল আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব। আর যখন জঞ্জাল ইনস্টিটিউশন ধ্বংস, তখন হচ্ছে আওয়ামী লীগ মাত্র 18 আপনি বছর। এরকম একটি বাক্যের জন্য ওত পেতেছিলেন। আমি আপনাকে খোলাখুলি বলি, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার সময় 2006 সালে বাংলাদেশে মাথাপিছু আয় কত ছিল? 400 থেকে $430। ওকে, আমরা এই যে সমৃদ্ধি, সেটা আপনি কিন্তু যুক্তি দিয়ে বলছেন না। ওকে, তখন বলছেন যে এটা ঠিক না। কৃতিত্বকার এটা নিয়ে আলোচনা হতে পারে, আয় ঠিক আছে, কৃতিত্বকার শ্রমিকদের ক্ষেত্রে আমরা যেহেতু এই আলোচনার মধ্যে আছি, নতুন প্রশ্ন না করি, বেচার রুমিন ফারহান আপনার কাছে একটু শুনতে চাই যে এই সরকারের জি, শ্রমিকদের শ্রমিকদের কথা আলাদাভাবে কি বলবো, প্রবৃদ্ধি তো বাড়ছে, অস্বীকার করবার কোনো উপায় নেই, মাথাপিছু আয়ও বাড়ছে। সেই সাথে আমরা কি খেয়াল করছি বৈষম্য কি পরিমাণ বেড়েছে? এই বৈষম্যটা কাদের প্রতি? যেই 5% 17% হারে অতি ধনীদের তালিকায় চলে যাচ্ছে, যাদের গড় আয় 252 কোটি টাকার ওপরে চলে যাচ্ছে, তারা কিন্তু না। এটা সমাজের সেই শ্রেণীটা যারা শ্রমিক, যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, যারা হয়তো গার্মেন্টস কর্মী কিংবা প্রবাসী শ্রমিক, তাদেরকে নিয়ে। তো সুতরাং তাদের প্রতি বৈষম্য যদি আপনি একটু দেখেন, আমি কিছু পরিসংখ্যান আমাকে দিতেই হবে। সবচেয়ে দরিদ্র যে 5%, হ্যাঁ, তার খানা প্রতি আয়, হাউস হোল্ড ইনকাম যেটা, সেটা 2005 সালে ছিল 1109 টাকা, যা কমে 2016 সালে এসছে 733 টাকা, অর্থাৎ 33% কমে গেছে। অন্যদিকে ধনী, যে সবচেয়ে ধনী 5%, তার হাউস হোল্ড ইনকাম 38,795 টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে 88,941 টাকা। এটা একটা। আপনি যদি গিনি সহগের দিকে তাকান, গিনি সহগ আমাদের ক্রমশই বাড়ছে এবং ধীরে ধীরে সেটা 5-এর দিকে যাচ্ছে, এখন 0.48%, 0.48 সামথিং। অর্থাৎ এটা অতি বৈষম্যকে ইঙ্গিত করছে। এই বৈষম্যটা আসলে কাদের প্রতি? আমরা যখন মাথা পিছু আয়ের কথা বলি, যেটা আপনি বলছেন শুভঙ্করের ফাঁকি, এখানে যখন আমরা ব্যাংক লুটেরাদের, শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের সঙ্গে এবং আমাদের শ্রমিকের আয় যোগ করি, তখন সেটা আমাদের মাথা পিছু আয়কে ইঙ্গিত করে। আপনি খানা জরিপের কথা বলে তো ওই 5% ক্ষেত্রে সেই ইকোনমিক্সের সেটি আসলে আরেকভাবেও ব্যাখ্যা করা যায়। কারণ হচ্ছে যে আমাদের জনসংখ্যা বেড়েছে বলে সেটিকে আসলে ভাগ দিয়ে গুণ দিয়ে সেটি একটা, আমি সেটি বলতেছি যে আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের আসলে জীবনযাত্রার মান, ব্যয়, যদি আপনি একটা রিক্সা চালকের ধরেন, একটি কৃষকের ধরেন, তার আয় বা ব্যয় ধরেন, তবুও কি আপনি একই চিত্র পান? আপনি যদি আপনাদের ইন্টারনেট পেনিট্রেশন ধরেন, আপনি যদি বিদ্যুতের জায়গা থেকে ধরেন, সেইটা কি আপনি একই জায়গা পান? কারণ বিদ্যুতের উপর কি কারণে আমি বলছি যে টাকার মূল্যমানের ব্যাপার আছে। তখন
একটা সময়ে যেই পরিমাণ টাকায় যে পরিমাণ জিনিস সে ক্রয় করতে পারতো, তার ক্রয় সীমার মধ্যে ছিল, তার জীবন মান যে পর্যায়ে সে রাখতে পারতো, আজকে তার দ্বিগুণ আয় করেও দেখা যাচ্ছে সে জীবন মানটা সেই জায়গায় বেশিরভাগ আপনি সত্যি মনে করেন যে এখন যতজন টেলিভিশন দেখছেন 2005 সালে ততজন টেলিভিশন অ্যাভেল করতে পারতেন? এখন যতগুলি ফ্রিজ বিক্রি হয় 2005 সালে ততগুলি ফ্রিজ বিক্রি হতো? আর খালি পায়ে লোক খুঁজে পান কিনা সেটা না, দেখেন। আমি খালি পায়ের উদাহরণটি আসলে খালি গায়ে গিয়ে আটকায় না, আওয়ামী লীগ খালি পায়ে খালি পায়ে পাওয়া যাবে না, আগে খালি পায়ে ভিক্ষা করতে, এখন স্যান্ডেল পায়েও ভিক্ষা করে, এটা মনে রাখেন। ব্লাউজ পরে কি পরে না সেটাও আওয়ামী লীগের কৃতিত্ব বলে ভিখারির তাদের পায়ে কেউ স্যান্ডেল দাবি দেওয়া করে। হয়েছে, সেই ভিখারিত্ব উচ্ছেদ তর্কে করা আমি যায় যাব না। না। কিন্তু আমাদের যে বৈষম্যবাদ, অর্থাৎ পুঞ্জীভূত হচ্ছে একটি বিশেষ শ্রেণীর হাতে সম্পদ, এটা তো এখানে অস্বীকার করবার কোনো উপায় নেই। এটা আসলে এবং এই কারণ, এটার পেছনে মূল কারণটাই হচ্ছে দুর্নীতি। যদি দুর্নীতি কমিয়ে আনা যেত তাহলে বৈষম্যটা যেরকম কমানো যেত, প্রবৃদ্ধি আরো বাড়ানো আপা আপনাকে ধন্যবাদ। আমি একটু কথা বলতে হবে। আপা আমি একটু আসবো আপনার কাছে। আমি একটু প্রিন্স ভাই কাছে শুনতে চাই যে প্রিন্স ভাই, আমরা কিন্তু আসলে দেখছি যে অনেক কিছুকে আমরা আন্দোলনের ইস্যু হিসাবে রূপান্তর করতে পারছি, কিন্তু এই যে দুর্নীতির কথাটা যে আমরা বলছি, দুর্নীতির কি আমরা সবাই বেনিফিশিয়ারি? যে দুর্নীতির বিরুদ্ধে একটি সর্বজনীন আন্দোলন গড়ে উঠছে না, এটি কি শুধু ক্ষমতাসীনের সেই ভাগ, সেই হালুয়া রুটির ভাগ আমরা সবাই পাচ্ছি কিনা? না, একটা এইখানে সবাই বলতে আপনি সাধারণ সবাই না, কিন্তু সেটাও আমি একটা সরলীকরণ করে বললে এক ধরনের উপরের তলায় আবার সবাই আছি। কারণ এইটা তো আপনার অর্থনীতির উপরে নির্ভর করে যে আপনি কোন অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ধরুন একটা উদাহরণ দিই, এখন একটা বড় উদাহরণেরটা হচ্ছে এই যে খেলাফিরিনের সংস্কৃতি, এক এক সময় এক এক মডেল। আপনি দেখেন যে তাদেরকে 2% যে খেলাফিরিন সেটা যদি পরিশোধ করে তাহলে সে কি পরিমাণ সুবিধা পাবে। এটা বলা হলো যে 7%, এখন আবার শুনলাম নাকি 9% শুধু নতুন ঋণ পেতে পারে। একটু খালি শব্দে বলা হচ্ছে যদি ভালো খেলাপি ঋণদাতা হয়। তা ভালো ঋণ খেলাপি দাতা এ কোন শব্দ? ডক্টর মঈনুল ইসলামের কাছে যেতে হবে, স্যারই ভালো উত্তর দিতে পারেন। তার মানে আমি বলছি যে বেনিফিশিয়ারি আমাদের এই সোসাইটির যে অংশ, তারা কিন্তু ছড়ায় ছিটাই দেখবেন যে এই অনেকগুলো দলগুলোর মধ্যে আছে, তাদেরই বিষয়টা দাঁড়িয়েছে। আপনি দেখুন এই যে এখানে অনেকগুলো আলোচনা হলো, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু অনেক কিছু তো বেড়েছে, এটা তো সত্য কথা। আপনি ধরেন 1 নম্বর হচ্ছে আমাদের ধ্বনি উৎপাদনে আমাদের দেশ, এটা তো এখন তথ্য বলছে 17.4% বিশ্বের মধ্যে। আপনি বৈষম্যের এখানে যথেষ্ট আলোচনা হয়েছে, এটা আর আলোচনা নাই বা করলেন। কিন্তু দুর্নীতি যে পয়েন্টটাকে আপনি বললেন, আপনি বলেন যে প্রচলিত ব্যবস্থা বহাল রেখেই আপনি কি এই দুর্নীতিটাকে পুরোপুরি উৎখাত করতে পারবেন? কখনো এটা পারবেন? আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই। আমার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা মানে খুব জনপ্রিয়, খুব পপুলিস্ট একটি কথা হচ্ছে খেলাপি ঋণ, কিন্তু এইটি কি কখনো আপনারা বিবেচনা করে দেখেছেন যারা এই ঋণ নিচ্ছেন তারা যে নিজেকে ভালো ঋণ খারাপ ঋণের কথা বলছেন, যে তারা আসলে কোনো দৈব দুর্বিপাকে রাজনৈতিক ঘটনায় তারা আসলে উৎপাদন কমে গেছে কিনা বা উৎপাদন ব্যাহত হয়েছে কিনা, তারা যে কর্মসংস্থান করছেন সেই কর্মসংস্থান যদি সরকারের করতে হতো তাহলে কি পরিমাণ টাকা সরকার আসলে ব্যয় করতে হতো? আপনারা কি সেই গুণভাগটি করেছেন টোটাল কিনা? পরিসংখ্যান এখন হাজির করতে আমি পারছি না, কিন্তু বাংলাদেশের অতীতে আমাদের গবেষকদের আমি বলি যে আপনি আগের আমলে দেখতেন যে এটা এরশাদের সময় আমরা ধনিক গোষ্ঠীর যে তাদের লুটপাটের তথ্যপাত্য জানি। এখন আমরা ডক্টর মঈনুল ইসলাম, আমি ওনাকে রেফার করছি, যিনি অর্থনীতি সমিতির সাবেক সভাপতি চট্টগ্রামের, ওনার যে গবেষণাগুলো আছে সেটা দেখলে দেখা যাবে যে এই তথ্যপাত্য অ্যাকচুয়ালি ফিট করে না। হয় কি আপনার, হ্যাঁ এই ব্যাপারে তো দেখতে আমাদের কোনো আপত্তি নেই যে কোনো একটা ভদ্রলোক ঋণ নেওয়ার পরে যদি কোনো বাস্তব কারণে কোনো ঘটনা ঘটে তাহলে তো অন্য বিষয়, তার ব্যাপারে তো কতগুলো আপনি সেফটি নেট কর্মসূচির মধ্যে থাকতে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু যে কর্মসংস্থান, এইটা তো আমি বলবো যে এই কর্মসংস্থান তো আপনি কারেক্টলি হচ্ছে না, এটা হচ্ছে ইম্পোস্ট কর্মসংস্থান, সুতরাং তার ফলাফল তা হতে পারে। আপনার পয়েন্ট বলছি 90 লক্ষ মানুষের কর্মসংস্থান, না সেটা না, আমি বলছি যে যেটা অর্থনীতি চালাতে আমরা এটা বিরোধী নেই, বরং 4 কোটি 82 লক্ষ আপা এই স্ট্যাটিস্টিক্স আমি বলি, এই স্ট্যাটিস্টিক্স গুলি 4 কোটি 82 লক্ষ বেকার আসে কারণ হচ্ছে আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেয়েদের সংখ্যাগুলি যুক্ত হচ্ছে। যে আপনি প্রতি বছর কর্মক্ষেত্রে কতজন প্রবেশ করছে আর কতজন দেখবেন স্বকর্মস্থানে পদ বেছে নিচ্ছে আর কতজনকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের মানুষ আসলে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বেরিয়েছে রুমিন ফারানা এবং রুহিন হোসেন প্রিন্স ভাই যখন বলছিলেন তখন আপনি এতে মন্তব্য করতে চাইছিলেন, আমরা এই জায়গায় একটু ফেরত আসতে চাইছিলাম। এই নিয়েই তো যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসলাম এবং ব্যবধানের কথা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক, কৃষি শ্রমিক, এই সমস্ত কিছু মিলিয়ে যখন কথা বলি, একটা কথা ন্যায্য কথা আমি বলতেই চাই কৃষি শ্রমিক সম্পর্কে। যখন আমরা সংসদে শুনি বা বিভিন্ন জায়গায় শুনি যে তারা এখন আগের চাইতে 4 গুণ বেশি, 5 গুণ বেশি পাচ্ছে, কিন্তু একটা ফাঁক আছে, 12 মাসেই তারা পাচ্ছে না, 3 মাস মৌসুমি কারণে তাদেরকে সেই জায়গাটা চিন্তা করতে হচ্ছে। কিন্তু এই কথাটা ঠিক
গ্রামে শহরের কথা বাদ দিলাম, ওইভাবে আমরা দেখি না, কিন্তু গ্রামের ওই কথাটা এটা টেলিভিশনে অনেক আলোচনা শুনেছি, যে এখন পায়ে স্যান্ডেল আছে, গায়ে জামা আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় আমার ওখানে তো শতভাগই বিদ্যুৎ আছে, এবং সেই বিদ্যুতের সকল কিছু ব্যবহার, একটু আগে আপনি যেটা বলছিলেন, মানুষের বিভিন্ন ব্যবহারিক সামগ্রী সব কিছু মিলিয়েই একটা জায়গায় আসছে, যখন এখন মনে হচ্ছে যে এই বিষয়গুলো আগে যখন মানুষ স্বপ্নের মতো মনে হতো একটা গরিব মানুষের কাছে, এখন কিন্তু তা না, এগুলো প্রয়োজনীয় বিষয়তেই দাঁড়িয়েছে। ফলে সেই দিক থেকে বলবোই আমি যে জীবনমানের উন্নতি হয়েছে। কিন্তু আপা, এই ভোগবাদ বা কনজিউমারিজমের তো কোনো শেষ নাই। আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে কনজিউমার বানিয়ে কিছু ফ্রিজ, কিছু টেলিভিশন বিক্রি করলাম, তাতে আসলে আমাদের অর্থনীতি বা সামাজিক জীবনের মান উন্নয়নে কি পার্থক্য? হ্যাঁ, আমি জীবনের প্রয়োজনীয় চাহিদা সে মেটাতে পারছে, এটাকে আমি মনে করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ধনী গরিবের বৈষম্য এটা সবাই বলছে, এবং সেই ক্ষেত্রে একটা বিষয় আমাদের আসা দরকার, ওই জায়গাগুলোতে আমাদের দেয়াল তোলা দরকার, যে একজন মানুষ অনেক পাহাড় সমান ধনী হয়ে যাবে আর আরেকজন তার নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে না, এই তফাৎটা কোনোভাবেই রাখা যাবে না। ফলে সেই রকম একটি অর্থনৈতিক অবস্থায় আমাদেরকে তৈরি করতে হবে। সুভাষদা, আমি যদি 1 মিনিট আপনার কাছে এরকম শুনতে চাই যে হয়তো কারো কাছে 3 রকমের ওভেন আছে, আর কাউকে শুধু তার বেসিক ফুডটা রান্না করার জন্য আসলে জ্বালানির জন্য রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে, খুবই অনিরাপদ অপরিকল্পিত জ্বালানির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। বাংলাদেশের অবস্থা মোরলেস তাই। কারো এত ফ্যাট হয়েছে যে সে বিশাল জিমে গিয়ে অনেক টাকা খরচ করে গায়ের মেদ ঝরাচ্ছে, আর কেউ হচ্ছে সাংঘাতিক অপুষ্টিতে ভুগছে। এই জন্যই তো আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। জি, মানে প্রসঙ্গগুলো খুব চমৎকার করে উপস্থাপন করেন। মানে এটা আমি বলি না, সারা বাংলাদেশ বলে। আমি আপনাদের কথা বলি, অর্থনীতির বিষয়গুলো বুঝতে গেলে আপনাকে অনেক পিছনে ফেলে যেতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় প্রথম বেতন পেয়েছিলেন মাত্র 2 টাকা, এবং ওই 2 টাকা পাওয়ার পরে তিনি মাথায় হাত দিয়েছিলেন যে আমি এত টাকা কি করব। তখনকার সামাজিক অবস্থান, তখনকার যে প্রেক্ষাপট, কত টাকা 1 টাকায় কত মন চাল পাওয়া যেত, এই বর্ণনা নাই বা দিলাম। কিন্তু বাংলাদেশের এখন যে পরিবর্তনটি ঘটেছে, সেই পরিবর্তন দেখতে গেলে আমি আপনি এই 4-5 জন মিলে চলেন, আমরা কালকে সকালে আমরা ভোরবেলা যাই এই গাড়ি নিয়ে সিলেটের পথে, দেখবেন সকাল 8টার পথে, 8টার পরে। দাদা, আপনি ঢাকায় থাকেন, এই যে এখানে রেল লাইনের পাশে মানুষ যেভাবে থাকছে, তাকে কি আপনি বাসস্থান বলবেন? আপনি হায়ারার্কি অফ নিডসে আসেন, আপনি যে চিকিৎসা এখন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে দেওয়া হচ্ছে, সেটাকে আপনি চিকিৎসা বলবেন? আপনি শিক্ষা বলবেন? প্রাথমিক শিক্ষা স্কুলে ঢাকা শহরে যেগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলি বলবেন? আপনি যেমন পরিতৃপ্ত না, আমিও পরিতৃপ্ত না। শ্রীন আক্তার না, সেটি কতখানি এগিয়েছে। কিন্তু দাদা, আমি যখন শোনেন, গিনি কর্পোরেশনের কথা বললেন, রাইট, আমি খুব ভালো লেগেছে তার চমৎকার এই শব্দটির জন্য। আমি আপনারা যদি হিসাব করে দেখেন, বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কতখানি বদলে গেছে দ্রুত, এবং বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আজকে যে অবকাঠামো তৈরি হয়েছে, আজকে মানুষের যে জীবন মান বেড়েছে, আপনি এটাকে একদম এক তুড়িতে উড়ে দেবেন। জীবন মান তো একটা ভেগ বিষয়, সেটা মাপা যায় না। আমি আসলে হায়ারার্কি অফ নিডস দিয়ে বলি অন্য বস্তু বাসস্থান, আমি এই জন্যই বলছিলাম অতিজ্ঞানী মানুষরা একটু সাধারণ জ্ঞান একটু কম হয়ে যায় মাঝে মাঝে। আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি দেখতে হয় আজকে একটা রিকশাওয়ালার যে যিনি ঢাকা শহরে গফর করতেছে, 2019 সালে কেউ রিকশা চালাচ্ছে, সেটাই হচ্ছে এই দেশের পুরো অর্থনীতির প্রতি এটা ব্যাংক অনেক বড় দার্শনিক আলোচনা। অর্থনীতির প্রতি বঙ্গ যায় রিকশা চালাচ্ছে, কেউ এটা রিকশার মধ্যে বসে থাকছে। এই আলোচনা একমাত্র করবে হচ্ছে 100 করতেন কমরেড জসিম মন্ডল, আর এখন করবেন প্রিন্স। সেই প্রেক্ষাপট ভিন্ন। আমি তো দেখেছি গ্লাসনোস্ত পেস্ট্রাইকার আগে কমিউনিস্ট পার্টি এবং ন্যাপের ছাত্র সংগঠনে যোগ দেওয়ার জন্য হুড়মুড় খেত। কেন খেত? ওই সমিতি নামে পিএইচডি করতে যাওয়া যায়। যেই গ্লাসনোস্ত পেস্ট্রাইকার আসলো, তখন কমিউনিস্ট পার্টির অফিসে আমি অর্থনীতির যে ব্যাপারটি বলছি, মানুষের জীবন মান উন্নয়নে কেন হয়েছে, জাস্ট ফেল্যান্ড এবং জে আর পার্কিনসন দুইজন বই লিখেছিলেন যে বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবী দাঁড়িয়ে যাবে। আজকের বাংলাদেশ অবাক বিস্ময় পৃথিবী দেখছে বাংলাদেশ কিভাবে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র আপনি অর্থনৈতিক বিচার করেন। যদি বাংলাদেশের এখন 100 টাকা দিলে ভারতে 83 টাকা পাওয়া যায়, আপনি এটা বিচার করছেন অর্থনীতির মানটা কোথায় গেছে বাংলাদেশে? আমরা একটা বিরতি নেই, বিরতির পর এসে হ্যাঁ আপনিও বলবেন, আপনারা সব থাকবে। বিরতির পর এসে বেরছে রুমিন ফারহানা এবং রহিন হোসেন প্রিন্স ভাই আপনাদের শুনবো। আজকের বাংলাদেশ সৌজন্যে ঋণ রুমিন ফারহানা,
আমরা একটু জানতে চাচ্ছিলাম যে অর্থনৈতিক বৈষম্যের জায়গা থেকে জনাব সুভাষ সিংহ রায় এবং শিরিন আপা বললেন বর্তমান পরিস্থিতি। দেখুন, বাংলাদেশের জন্মের সময় 22টি পরিবারের বিরুদ্ধে যেই বৈষম্যের অভিযোগ এনে বাংলাদেশের জন্মের একটা মূল স্লোগান ছিল, সেটা বৈষম্য প্রতিরোধ করা। 1972 সালে কোটিপতির সংখ্যা ছিল মাত্র 5 জন। সেই কোটিপতি তারা বলবেন উন্নতি হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, এখন বেড়ে দাঁড়িয়েছে 1,19,000 সামথিং। এটা অফিসিয়াল রিপোর্ট, ব্যাংকগুলো থেকে যে তথ্য এসেছে সেটা। এর বাইরে তো আরো অনেক অনেক বেশি। এবং কোটিপতির সংখ্যা প্রতি সময়ে বাড়ছে। বাংলাদেশে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন 17%। আবার একেবারে দরিদ্র যারা, সেই 5%-এর সংখ্যাও কিন্তু বিশ্বে বাংলাদেশে মানে এগিয়ে যাচ্ছে। তো সুতরাং বৈষম্য যে বাড়ছে এটা আসলে গিনি সহগ দিয়ে বা দিয়ে বোঝানোর কিছু নাই, প্রতিটা পরিসংখ্যান থেকে চলে আসছে এই তথ্যগুলো। আপনি যে বেসিক নিডগুলোর কথা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই জায়গাগুলো দেখুন, পরিসংখ্যান বলছে যে প্রতি বছর 66 লক্ষ মানুষ এই স্বাস্থ্য খাতের ব্যয় নির্বাহ করতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। অলরেডি 2 কোটি মানুষ আছে দারিদ্র্য সীমার নিচে, সেখানে আরো প্রতি বছর। আপনি কি মনে রাখছেন যে অর্ধেকেরও বেশি লোক আসলে স্বাস্থ্যের যে বলয়, সেই বলয়ই আসতে পারতো না 1 দশক আগে, এবং তার স্বীকৃতি হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশ এই নেটের বাইরে ছিল, এই নেটের বাইরে ছিল। দেখুন, এবং অতিদারিদ্রের সংখ্যা অর্ধেক কোনো কিছুই হয়েছে। কি জাস্টিফাই করে এই যে যেই পরিসংখ্যানটি আমি দিলাম, 66 লাখ মানুষকে দারিদ্র্য সীমার নিচে চলে যেতে হচ্ছে স্বাস্থ্য খাতের ব্যয় নির্বাহ করতে গিয়ে, তাও সেটা মান অনুযায়ী স্বাস্থ্য না। আমাদের স্বাস্থ্য খাতে বহু বিতর্ক আছে, সেখানে বাজেটে মাত্র 5.2% আপনারা বরাদ্দ দিচ্ছেন স্বাস্থ্য খাতের জন্য। 66 লাখ পার্সেন্টেজে কিন্তু আসলে নট ইভেন মানে 10%। না, কিন্তু 66 লাখকে আপনি উড়িয়ে দিতে পারেন না, আমি তো উড়াচ্ছি না। 66 লাখকে উড়িয়ে দিতে পারেন না, কারণ সেখানে আপনি পড়ছেন না, আমি পড়ছি না বলে 66 লাখ মানুষকে আপনি উড়িয়ে দেবেন, সেটা তো হয় না। আপনি যদি শিক্ষার কথা ধরেন, শিক্ষাতে দেখুন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে জিপিএ 5 এর সংখ্যা অসংখ্য। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষার সময় আসে কত পার্সেন্ট তখন সেখানে যেতে পারে। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সাক্ষরতার হার ধরে 100-তে 25 পেলেই ধরা হচ্ছে সাক্ষর তারা। অতি সাধারণ প্রশ্ন তাদেরকে করা হয়েছে, দেখা গেছে যে 3য় শ্রেণী পাস এরকম ম্যাক্সিমাম ছাত্র সেই প্রাক স্বাক্ষর পর্যন্ত উত্তীর্ণ হতে পারছে। অর্থাৎ শিক্ষার যে মান, সেটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তির জন্য কোনো পরীক্ষা আছে হয়েছে, এটা জরিপ হয়েছে, জরিপে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অতি সাধারণ। হ্যাঁ, প্রাক স্বাক্ষরে অতি সাধারণ প্রশ্ন। যে প্রাক স্বাক্ষর তো আমরা তো সেই সময় সাক্ষরতা অভিযান শুনতাম নিজের নাম লেখা, নিজের নাম লেখা, দুটো নাম লেখা তো, কিন্তু সেটা যখন 3য় শ্রেণীর একটা ছাত্র বা ছাত্রী পারে না, যখন 5ম শ্রেণীর একটা ছাত্রছাত্রীর বেশ বড় একটা পার্সেন্টেজ পারে না, বা 8ম শ্রেণী পাস একটা ছাত্র বা ছাত্রী পারে না, তখন শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে। এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন তো শুধু আজকে এই আলোচনা টেবিলে উঠছে, আমরা বহু টক শো এটা নিয়ে করেছি। যখনই রবীন্দ্রনাথ তুলেছিলেন, রবীন্দ্রনাথের সময় শিক্ষার মান, যখনই দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হারে আমরা দেখেছি যে জিপিএ 5 এর সংখ্যা এত, কিন্তু তারা অতি সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে পারছে না, অতি কমন। আমরা তো ফেসবুকে দেখেছি এই ঘটনাগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, যদি হার্ভার্ডে না টিকে 87%, আমাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য তাই তো, আমাদের দেশের জন্য তাই। বিশ্বের দরকার নাই, আমাদের জিপিএ 5 তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3000 এর মধ্যে, আমাদের জিপিএ 5, আমাদের জিপিএ 5, আমাদের জিপিএ 5 তো আমাদের এখানে জিপিএ 5, তারা 3000 এর মধ্যে বিশ্বের র‍্যাঙ্কিং এ 3000 এর মধ্যে আসে না। আমাদের জিপিএ 5 তো আমাদেরই জিপিএ 5, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কনটেক্সটে। এটাই আমাদের শিক্ষার মান। তাহলে আপনি এটাই মেনে নেন যে আমাদের শিক্ষার মানের এমন অবস্থা যে যেই বিশ্ববিদ্যালয় বিশ্বের র‍্যাঙ্কিং এ 3000 এর মধ্যেও যেতে পারে না, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাও আমাদের ছেলেমেয়েরা রাখে না। তো সুতরাং আমরা এই কোন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করছি? আমরা যে অতি ধনী শ্রেণী তৈরি করছি, তাদের কিন্তু এই শিক্ষা বা এই স্বাস্থ্য যে বেসিক যেই নিডগুলো, সেগুলো কিন্তু তাদেরকে টাচ করে না। কারণ তাদের যদি সামান্য সর্দি কাশি জ্বর হয়, তারা চলে যায় সিঙ্গাপুরে, তারা চলে যায় ব্যাংককে, তাদের জন্য দেবী শেঠি বাংলাদেশে চলে আসে, তাদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে খরচা করে চিকিৎসা করানো হয়। সৌদি আরবেও যাই তো আগে কেউ যায়, সিঙ্গাপুরে দাঁতের চিকিৎসা যায়, বেগম খালেদা জিয়া যায়। তখন তাদের ছেলেমেয়েরা যখন বিদেশের জায়গাগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজগুলোতে তারা বিদেশে রেখে পড়ায়, তখন তো তাদের আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য খাতে কোনো মাথা ব্যথা হবে না। আমার মনে হয় যে এটি খুবই খুবই ভালো বলেছেন। আমরা মানে সম্পূর্ণ প্রশ্ন কোনদিন দেখেছেন ব্যারিস্টার রুমিন ফারানা? জি জি, কমিউনিটি ক্লিনিক দেখেছেন? আচ্ছা, কমিউনিটি ক্লিনিকের প্রশ্নে আমরা একটা আসবো। মানে আমি প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইবো যে আসলে তো সরকার সোশ্যাল সেফটি নেট
মানে যতখানি বয়স্ক ভাতাও যদি আমি বলি, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, কমিউনিটি ক্লিনিকের কথা সুভাষদা বলেছেন এবং বলে 32 রকম, 32 সোশ্যাল রকম। সেফটি নেট কিন্তু আসলে সরকারের ব্যাপারে খুব সিরিয়াস, কিন্তু সেটি কি আসলে মানে যথেষ্ট বা যথার্থ? আচ্ছা, আমি ছোট্ট দুটো উত্তর তার আগে একটু দিই। এখানে আমি বসে ভাবছিলাম যতীন সরকারের কথা, যতীন স্যারের নাম এখানে আলোচিত হয়েছে। ওনার একটা বিখ্যাত কথা আছে, অনেক কথা ওনার বিখ্যাত, যে অনেক সময় আমাদের বুদ্ধি বেশি, আক্কেলটা কম। আমার কাছে মনে হয় অনেক সময় আমাদের একটু আক্কেল দিয়ে বুঝলেই হয়ে যাবে। আমি ছোট্ট আপনার ওই কথা যাওয়ার আগে বলি, আপনি যে 22 পরিবারের কথা হলো যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আমার সাথে শহীদুল্লাহ চৌধুরী, এই লতিফ বওয়ানি জুট মিলের নেতা, আমাদের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতিও, টিউসির সভাপতি, উনি বলছিলেন যে ওই সময়ও এই শিল্পপতিরা একটা মিল কলকারখানা করার পরে এই শ্রমিকদের বাচ্চাদের লেখাপড়া, স্বাস্থ্য, অন্যান্য যতটুকু দায়িত্ব পালন করত, এখনকার যাদেরকে আমরা দেখি তার বিরাট অংশ এই দায়িত্বই পালন করে না, বরঞ্চ তারা কি কি করে জানেন। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। তাইলে আপনি মান উন্নয়ন এবং অন্যটা পুরোটাই দেখতে পারবেন। নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে আমাদের যেভাবে পার ক্যাপিটা ইনকামের কথা বলছেন, পারলে একটা টাকা নিয়ে আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। বিখ্যাত লোকদের নেই, টাকা কারা আয় করছে, কোথায় চলে যাচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে পারবো। আমি শেষ করি। তাহলে এই জায়গায় আপনি তার যারা প্রকৃত আয় করছে তারাই কি বেশিরভাগ পাচ্ছে না অন্য জায়গায় মাঝপথে কোথাও চলে যাচ্ছে? এটা হচ্ছে না দেখলে আমরা ভুল জায়গায় করব, এবং এই যে বৈষম্য পুরো আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে। আপনি যে সোশ্যাল সেফটি নেটের কথা বলছেন, এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা মনে করি বা আমি তথ্যপাত্র বলে আগের থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে আমাদের দীর্ঘদিনের দাবি, আপনি এই সোশ্যাল সেফটি নেটে অন্তত পক্ষে পুরো বাজেটের এখনকার বাস্তবতায় 3% কম দেওয়া উচিত না। আমার এই মুহূর্তে আমি পুরোটা বলতে পারবো না, সম্ভবত এটা 1.5%-এর বেশি এখনো হয়নি, যার জন্য কিচ্ছু না। আমি এটা ভেরি সিম্পল বলি, কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গেলাম, ওইখানে একজন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখনো যেটা দেওয়া হচ্ছে অনেক বেশি, আপনি প্রায় 100 কতটা ক্ষেত্র, কিন্তু 148টা ক্ষেত্র নানাভাবে হয়েছে, এ নিয়ে এটা একটা তো অনেক ভালো কাজ, কিন্তু আপনি দেখবেন যে পরিমাণ টাকার বিষয় আছে অনেক ক্ষেত্রে এটা তো বাড়াইতে হবে। আমি ওই চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, নিশ্চয়ই সরকারি সালে দিতে একটু, আর আগে তো বহু কিছু ছিল না, সেটা অন্য আলোচনা। এটা তো কারা তৈরি করে দিয়েছে সেটাই হচ্ছে প্রধান কথা, বললাম তো আলোচনা গেছে। আমাকে বলছে যে ভাই সত্যি কথা বলতে কি এখন আমি আমার অঞ্চলে 30%-কে এই আওতায় আনতে পারিনি। তাহলে দরকার হচ্ছে আপনি ওইখানে সরাসরি হস্তক্ষেপ করেন ওই মানুষকে, এবং মনে রাখতে হবে মানুষের চাহিদাটা কি। সেই চাহিদা, আপনি কি আমার চাহিদা একরকম, আর তাকে আমি স্যান্ডেল পরতে দিলাম আর ভিক্ষাবৃত্তি অব্যাহত রাখলাম, আর আমি বললাম ও স্যান্ডেল পরে চলে, ও শাড়ি পরে চলে, তাহলে কি চলবে? আপনাকে ভিক্ষুকের সংখ্যা কি আগের থেকে কমেছে না? কোনটা ভিক্ষুকের সংখ্যা? আমি তো যদি বলি ভিক্ষাবৃত্তি তো বাংলাদেশে থাকার কোনো কারণই নেই। আপনি যে আয় যে জায়গাটা আছে পুরো ব্যবস্থাই তো ওই জায়গাটা রেখে দেওয়া হয়েছে। আমি শুধু সেই পয়েন্টটা তো না, আপনি যদি আমাকে বলেন আজকে সবচেয়ে বেশি নৈরাজ্য মানুষ কি মনে করে, মানুষ কোনো না কোনো ভাবে খেয়ে পড়ে আছে, এটা তো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি সে বলে তার নৈরাজ্যের জায়গায় কোথায়? স্বাস্থ্য, শিক্ষা, এটা একটা বড় নৈরাজ্য। নৈরাজ্য হচ্ছে তার কথা প্রকাশের, সৎভাবে ভালোভাবে সত্য কথা বলার স্বাধীনতার জায়গা, তার একটা জায়গায় কি বলে ভয় এবং আতঙ্ক, ভয় আতঙ্কের জায়গাটা গণ্ডিবদ্ধ হয়েছে। এই সামগ্রিকটাও কিন্তু আপনার একটা উন্নয়নের সাথে এটা ভাবতে হবে, তাই নাহলে আমরা ভুল করব। আমাদের আইন প্রণেতার আছেন একজন, যে মানুষ একটা ভয়ের রাজ্যে বাস করছে, সে না ভয়ের রাজ্যে বাস করছে, কারণ সে জানে তার মত প্রকাশের স্বাধীনতা নাই, তার মতের কোনো দাম নাই। না, আমি তো তা মনেই করি না। তাই না, প্রিন্স এভাবে কথা বলে কিভাবে, এবং আরো অন্যরা সবাই বিএনপি কিভাবে কথা বলে, সুতরাং কিভাবে লেখা হচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, সুতরাং আমি এটা একদমই মনে করি না। আর ভয়ের ব্যাপার মাঝে মধ্যে যেটা বলা হচ্ছে সেটা তো ওই আজকের কথা কেন বলবো, শুরু থেকে, এবং রাষ্ট্র যখন থেকে হয়েছে ঐতিহাসিকভাবেই বলতে হয়, কোনো সময় রাষ্ট্রে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যবস্থা এমনই হয় যে কিছু লোকের জন্য এটা ভীতিপ্রদ হয়, সেটা অন্য কথা। কিন্তু আমি মনে করি যে সামগ্রিকভাবে আজকে ভালো জিনিসের জন্য যখন আমাকে মন্দ কথা শুনতে হয়, সে মন্দ কথা খুব বেশি মানুষ পছন্দ করে না। আবার এটাও ঠিক যে যদি ন্যায্য কথাটা না বলতে পারি, মানুষ সেটাও পছন্দ করে না। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় সৃষ্টি হয়, কিন্তু আসলে সামগ্রিক অর্থে আমরা বলবো যে কথা আমরা বলতে পারছি, এবং কথা বলার জন্যে আমরা যারা চেষ্টা করছি তারা বিফল হচ্ছি। শেষ 30 সেকেন্ড। না, আমি সবাইকে বলবো যে বাংলাদেশকে একটু ভালো করে দেখতে। বাংলাদেশ যে বদলে গেছে, বাংলাদেশ যখন উন্নয়ন বিস্ময়ের জায়গায় চলে গেছে, এইটা যেন নিজের অন্তরে ধারণ করে, এবং সবসময় যদি আপনি নেতিবাচক ধারণা নিয়ে থাকতে থাকেন,
তাহলে ওই যে কবি নীলমণির একটা কবিতা আছে না, যে দুঃখ করো না বাঁচো, দুঃখকে পাত্তা দিও না, সর্বনাশ হয়ে যাবে। কবিতাই থাকে। আমি কবিতাই না, বাস্তব কবিতা, কিন্তু যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। আপনি শুরুতেই প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি, শুরুতেই একটা কথা দিয়ে শুরু করেছিলেন যে হ্যাঁ ইনুস সাহেব যখন মন্ত্রী ছিলেন তখন অনেক কথা বলতেন, এখন কেন বলে না। সম্প্রতি ওনার এবং রাশেদ খান মেননের একটি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম আলোতে, সেখানে ওনারা দুজনেই বলেছেন দেশে বাক স্বাধীনতার অভাব বোধ করছি। সম্ভবত ওনারা নিজেরা মন্ত্রিত্ব থেকে নামার পরে এখন কথা বলতে ভয় পান। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, আইসিটি অ্যাক্ট আছে, আমার নিজের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, যে বিএনপি নেতারা কথা বলে কি করে, কথা বলি মামলা খাই, কথা বলি লিখি মামলা খাই, এভাবেই চলি। আজকেও হাজিরা দিয়ে এসেছি, আগামীকালকেও হাজিরা দিতে যাবো, এভাবে আমরা চলছি। ভোটের আগের দিন ভোট হয়ে যায়, মানুষ ভোট কেন্দ্রে আসার উৎসাহ বোধ করে না, সেইখানে মানুষ মনে করছেন ভয়ের সংস্কৃতি নাই, সবকিছু কথা বলার অধিকার আছে, ভালোভাবে হচ্ছে। এইটার উপরে দাঁড়ায় আপনি যদি মনে করেন আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা শেষ করি, আমরা অন্য কোনো শিরিন আক্তার আপা, সুভাষ সিংহ রায়, রুমিন ফারানা এবং রুহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা, আগামীকাল এই সময়। শুভরাত্রি।